প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি দুজন খুনির দুটো সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। একটি সাক্ষাৎকার দিয়েছেন খুনি ইউনূস, আর একটি সাক্ষাৎকার দিয়েছেন বঙ্গবন্ধুর খুনির ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডালিম, যে মেজর ডালিম নামে পরিচিত। আজকে এই দুটো সাক্ষাৎকার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকেই আমাকে অনুরোধ করেছেন আমি যেন এই দুটো সাক্ষাৎকার নিয়ে একটা বা দুটো এপিসোড করি। তো আমি প্রথমে কিন্তু চাইনি, তারপরেও আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে এই দুটো সাক্ষাৎকার নিয়ে একটু পর্যালোচনা করব। প্রথমটি হলো ডক্টর ইউনূস সম্প্রতি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির সাহেবের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তার কিছুদিন আগে আমরা দেখেছি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে তিনি আরো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। এই দুটো সাক্ষাৎকারের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো যে প্রথম আলো সম্পাদক যে সাক্ষাৎকারটি নিয়েছিলেন সেখানে প্রশ্নগুলো এতই তৈলাক্ত ছিল এবং বোঝাই যাচ্ছিল যে হাত কচলিয়ে অনেকটা তৈলমর্দন করতে তিনি এই সাক্ষাৎকারটা নিচ্ছেন। সো প্রথম আলো পত্রিকার যে মান, মতিউর রহমান সম্পাদক হিসেবে যে অবস্থানে আছেন তার সাথে ওই সাক্ষাৎকারটি যায়নি। ওটা ছিল যে একজন চামচা তার প্রভুর সামনে যে হুজুর করছে। বাট সেই দৃষ্টিকোণ থেকে নুরুল কবির সাহেবের সাক্ষাৎকারটা কিন্তু মাচ মোর ম্যাচিউর ছিল সাংবাদিকতার মানদণ্ডে। তিনি ওই প্রথম আলোর ওই সাক্ষাৎকারের চাইতে অনেক বেটার একটা সাক্ষাৎকার দিয়েছে এবং there is no end to improvement। আপনি বলতেই পারেন যে আরো অনেক প্রশ্ন জিজ্ঞেস করার ছিল, আরো অনেক কিছু জানতে চাইতে পারতেন, কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থায় যেখানে প্রেসের ফ্রিডম বলে কিছু নেই, প্রেসের ফ্রিডমকে গলা টিপে হত্যা করা হয়েছে, সেখানে সম্পাদক নুরুল কবির যতটুকু সাহস দেখিয়েছেন সাধুবাদ জানাতেই হয়। সেই সাধুবাদ জানিয়ে এবার আমি এই ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়ে একটু কথা বলতে চাই। এই সাক্ষাৎকারটি শুরুই হয়েছে মিথ্যে দিয়ে, এবং মিথ্যে, দেশ পরিচালনায় অজ্ঞতা, অক্ষমতা, ঔদাসীন্য এবং খেললাম এরকম একটা ভাব কিন্তু সারা ওই সাক্ষাৎকারে আমরা দেখেছি। তিনি শুরুতে বলেছেন যে তাকে এই প্রধান উপদেষ্টা পদে বসিয়েছে ছাত্ররা। আমি কয়েকদিন আগে একটা এপিসোডে ডক্টর পিনাকি ভট্টাচার্যের ভিডিও ক্লিপ থেকে দেখিয়ে বলেছিলাম যে তিনি আগের দিনও পিনাকির সাথে এটা নিয়ে কথা বলেছেন। অ্যান্ড এই যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইন যে কনস্পিরেসি, এই কনস্পিরেসির মাস্টার মাইন্ড হলো এই ডক্টর ইউনূস। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। এর সাথে আরো অনেক প্লেয়ার জড়িত, স্টেক হোল্ডার জড়িত, বাট হি ইজ, এবং সে পুরোটা জানতো। এবং সে প্যারিসে চলে গেছে, হি ওয়াজ ইগারলি ওয়েটিং বাংলাদেশে কি হয়, এবং সে 5 তারিখে কিন্তু আসে নাই। সে দেখছে যে এই ঘটনার পরে আবার পাল্টা কোনো বিপ্লব বা অভ্যুত্থান হয় কিনা। সে 8 তারিখে নিশ্চিত হয়েছে যখন 7 তারিখে, তখন সে 8 তারিখে বাংলাদেশে আসছে। সো এরকম একটা ধুরন্ধর লোক বলতেছে আমাকে ছাত্ররা এখানে বসাইছে। রিপিটেডলি এই প্রুভেন মিথ্যাটা সে বলে যাচ্ছে, এখনো বলে যাচ্ছে আর কি। ওনার মামলা প্রত্যাহার নিয়ে উনি সাক্ষাৎকারে মিথ্যাচার করেছেন। উনি নিজের ক্ষমতার অপব্যবহার করে ওনার বিরুদ্ধে চলমান মামলা প্রত্যাহার করেছেন। ওনার যে 666 কোটি টাকা কর প্রদান করার কথা ছিল সেটি মওকুফ করিয়েছেন। গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করিয়েছেন 2029 সাল পর্যন্ত। প্রবাবলি গ্রামীণ ব্যাংক ব্যাংকিং নিয়মে চলে। সো গ্রামীণ ব্যাংক অন্য ব্যাংকের মতো ট্যাক্স দিতে বাধ্য, কিন্তু উনি ট্যাক্স মওকুফ করিয়ে নিয়েছেন। এই সবই ওনার ক্ষমতার অপব্যবহার। কিন্তু উনি বললেন যে না, এগুলো এমনি হয়েছে আর কি, হাওয়া থেকে হয়েছে। যেখানে শত শত মিথ্যে মামলা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতা নেত্রীদের বিরুদ্ধে, আর সেখানে ওনার মামলাগুলো হাওয়ায় হাওয়ায় মওকুফ হয়ে যায় এবং দেশবাসী তো মোটামুটি বেকুব শ্রেণীর মনে করেন উনি। তো এখানেও উনি একটা মিথ্যে কথা বলেছেন। 2007 সালে উনি একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন, নাগরিক শক্তি নামও দিয়েছিলেন। সেটা নাকি উনি করতে চাননি, ওনার বন্ধু বান্ধবেরা প্রেসার দিয়ে করেছে এবং হঠাৎ করে উনি উইথড্র করছে।
এয়ারপোর্টে বসে নাম ঠিক করছে। এই গাঁজাখুরি গল্পগুলো উনি কাকে বোঝাতে চেয়েছে আমি জানি না, কিন্তু আপনাদের একটা তথ্য দিই। উনি একটা নতুন রাজনৈতিক দল খুলবে, উনি দেশবাসীর প্রতি ইমেল SMS এ মতামত চেয়েছিল, মাত্র 4টা SMS এসেছিল। ওনার রাজনৈতিক দল গঠনের মতামত জানিয়ে এই যে কোটি কোটি মানুষের দেশ বাংলাদেশ থেকে মাত্র 4টা SMS উনি পেয়েছিলেন। তখন উনি বুঝছে যে হবে না, এবং তখনও ওনার পেছনে যারা ছিল, সেই -2 শক্তি, সেই ISI, সেই CIA, আজকেও কিন্তু সেই একই শক্তি তাকে প্রমোট করছে, সেই CIA, সেই ISI। বাংলাদেশের মতো একটা দেশ পরিচালনার যে কোয়ালিটি তার নাই, গুণ নাই। NGO চালায় তিনি নিজের মতো করে এই ক্লিন্টন পরিবারের আনুকূল্যে নোবেল পেয়েছেন, এসব তিনি স্বীকার করেছেন। এবং যেটা তিনি বলেছেন, আমি একটু কোট করি, যে দেশ পরিচালনা করার কোয়ালিটি আমার নাই, সাধ্যমতো করি, লেগে গেলে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। তা মানে কি? মানে এটা একটা লটারি আর কি। উনি লটারির টিকিট কিনছেন, লাগলে ভালো আর না হলে গোয়া মারা যাবে তো বাংলাদেশের, ওনার কি? হ্যাঁ, মানে আপনি চিন্তা করে দেখেন যে দেশবাসী যাকে এত রেসপেক্ট করে, শেখ হাসিনা যে এই লোকটা সমালোচনা করতো, এমনি এমনি করতো না। এবং আপনাদের একটা তথ্য দিই, এই লোকটাকে আমি ব্যক্তিগতভাবে 1992 সাল থেকে খুব কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে চিনি। এখন বলবো যে আমি লোকটাকে হাড়ে হাড়ে চিনি। এমন স্বার্থপর, এমন ধান্দাবাজ, এমন মিথ্যেবাদী, এবং বাংলাদেশের সাথে পাচ্ছে নাই। কোনোদিন তাকে আমরা এই প্রধান উপদেষ্টা হওয়ার আগে কোনোদিন শহীদ মিনারে দেখিনি, কোনোদিন জাতীয় স্মৃতিসৌধে দেখিনি, কোনোদিন দেশের কোনো দুর্যোগে, আনন্দ বেদনায় কোনোদিন কোথাও দেখিনি। সে আজকে বলতেছে দেশ হইলে হইল, না হইলে না, আমাদের কপাল খারাপ, দেশটা ব্যর্থ হয়ে গেল। অলরেডি 5 মাসে দেশটাকে কিন্তু উনি 25 বছর অন্তত পিছায় দিছে, কমপক্ষে 25 বছর। তো এখনো তার সে আবার বলতেছে আর কি, যে সে দেশটা ভালো যে চলতেছে না, এটা আবার স্বীকার করতেছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কোনো গ্লানি বোধ নাই, তার মধ্যে কোনো ব্যর্থতা নিয়ে আক্ষেপ নাই। সে কিন্তু মানে অ্যাজ ইফ যে সে যে মিশন নিয়ে আসছিল, সে মিশনটা কিন্তু আবার সাকসেসফুল হচ্ছে। সে এসেছিল বাংলাদেশটাকে ধ্বংস করতে, এন্ড হি ইজ বিং সাকসেসফুল। সে এসেছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসটা মুছে দিতে। সে এসেছিল বাংলাদেশে বঙ্গবন্ধুর সমস্ত স্থাপনা, বাড়ি, নাম সব মুছে দিবে। সে এসেছিল বাংলাদেশে জামাতকে ক্ষমতায় বসাতে। এই একটা জায়গা বাদে বাকিগুলো সে করে ফেলছে। জামাতকে ক্ষমতায় বসানোর তার যে গোপন মিশন, এটা নিয়ে আরেকদিন কথা বলবো, তো সেটা মনে হয় না সে পারবে। আবার দেখেন সে যে কানা, বলছে সরকারের চোখ অত স্পষ্ট নয়, কত কিছু যে হচ্ছে, কিন্তু আপনি তার কাছে কথা বলবেন, দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, স্বীকার করবে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই নাজুক, স্বীকার করবে না। মানে দেশটা যে এরকম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে 5 মাসে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে কোনো বিকার নাই। আবার দেশ ভালো চলছে না এটাও বলতেছে। সে একটা উদ্ভট একটা সাক্ষাৎকার দিচ্ছে। সিন্ডিকেট, দ্রব্যমূল্যের সিন্ডিকেট দমনে সম্পূর্ণ ব্যর্থ, মূল সমস্যায় না গিয়ে সব দোষ সিন্ডিকেটের কাঁধে চাপানো। আবার একটা উদ্ভট সমাধানের কথা বললেন, যে বিভিন্ন জায়গায় ট্রাক পাঠিয়ে তিনি মালামাল আনবেন, যেটা মানে তিনি নিজে করেও দেখাতে পারেনি। তো এরকম একটা সাক্ষাৎকার। এবং উপদেষ্টা পরিষদ গঠন নিয়েও তিনি মিথ্যাচার করেছেন, বলেছেন যারা কাছে পাইছি তার। এই প্রত্যেকটা লোক তার নিজের। স্বজনপ্রীতি কাকে বলে? ডক্টর ইউনূসের মতো স্বজনপ্রীতি কেউ দেখায়নি। তার মেয়েকে নিয়ে বিদেশে যায়, তার ভাইপো তার ডেপুটি প্রেস সেক্রেটারি নাকি, তার ইউনূস সেন্টারের CEO, সে SDGর অ্যাডভাইজার, সব তার লোক। NGOতে যাদের নিয়ে ওঠা বসা করতেন, গ্রামীণ ব্যাংক একদম শুরু থেকে যে তরুণীর সাথে ছিলেন নূরজাহান, তাকে বানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা, যিনি স্বাস্থ্যের সও জানেন না এবং যিনি ব্যক্তিগতভাবে বেশ অসুস্থ,
এবং রাষ্ট্রীয় খরচে কিছুদিন পর পর সিঙ্গাপুরে যেয়ে চিকিৎসা করে আসেন। এই হলো তার মানে উপদেষ্টা সিলেকশন। রেজওয়ানা হাসানকে চিনতেন, একসাথে কাজ করছেন এই এনভায়রনমেন্ট নিয়ে, তাকে নিয়ে আসছেন। শারমিন মুর্শিদকে নিয়ে আসছেন। ওদিকে ফরহাদ মজার আছে, সুতরাং তার লিভিং পার্টনার, তাকে নিয়ে আসছে। আসিফ নজরুল। তো নিজেরা খাইলাম আর কি, খেললাম না খেললাম, এরকম একটা মানে দেশ পরিচালনা যে একটা টাফ টাস্ক, এবং এটা যে পারতে হয় এবং এটা পারার জন্য যে দক্ষতা প্রয়োজন, কোনো কিছু নিয়ে তার বিকার নাই। তো এই সাক্ষাৎকারটা আপনাদের অনুরোধে আমি শুনছি, কিন্তু আমি তো এর চিনি, আই নো হিম ভেরি ওয়েল, এবং হি হ্যাজ ডান দ্য সেম থিং। যেভাবে তাকে চিনতাম তার কোনো চেঞ্জ নাই। সেই স্বার্থপর, সেই বিদেশি প্রভুদের পাচাটা ইউনূস সেখানেই আছে, এবং সাক্ষাৎকারেও সেটি কিন্তু প্রকট হয়ে উঠেছে। এবার খুনি ডালিমের সাক্ষাৎকার নিয়ে অল্প কিছু কথা বলতে চাই। প্রথমত, আমি এই সাক্ষাৎকারটি দেখিনি এবং আমি ধারণাও করতে পারি না যে এরকম একটা খুনির কাছ থেকে কথা শুনতে হবে। খুনির কাছ থেকে ইতিহাস, খুনির কাছ থেকে আত্মপক্ষ সমর্থনের যুক্তি, এগুলো আমাকে 2025 সালের জানুয়ারিতে শুনতে হবে, এটা আমি কল্পনা করতে পারি না। বাট আপনারা আমাকে খুব রিকোয়েস্ট করেছেন যে না, এটা শোনা উচিত, শুনে আমাদের মতামত দেওয়া উচিত। তো কিছু লোক তো শুনেছে, তারা মতামত দিয়েছেও, যারা সাধারণত আমাদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন। আমি অনেক রিকোয়েস্টের পরে, টু বি অনেস্ট, আমি ভিডিওটা ওপেন করেছিলাম। আমি প্রথম 2 লাইনে মেজর ডালিমের যে বর্ণনা দেওয়া হচ্ছে ওটা দেখার পরে আমি কন্টিনিউ করতে পারিনি, ট্রাস্ট মি। সো আই স্টপ দ্যাট। কিন্তু তারপরেও ফেসবুকে নানানভাবে কমেন্টস আসতে থাকে যে এই বলছে, ওই বলছে, সব তো আমি এড়াতে পারিনি। কিন্তু আমি যেটা দেখলাম যে 2007 সালে বঙ্গবন্ধুর আরেক খুনি পলাতক খন্দকার রশিদ, কর্নেল রশিদের ইন্টারভিউ ছাপিয়ে এরকম প্রচার করেছিল এই একটা বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক। তখনও এই ইউনূসকে দিয়ে -2 ফর্মুলা করার চেষ্টা করা হচ্ছে। সেই একই প্লেয়ার, মাস্টার প্লেয়াররা এবার রশিদের পরিবর্তে ডালিমকে নিয়ে আসছে, এবং ডালিমের সাক্ষাৎকারের যে জিসটা আমি যেটা ফেসবুক থেকে পেয়েছি, যে সে বিএনপিকে এবং জিয়াউর রহমানকে খুব কন্ডেম করেছে, স্পেশালি জিয়াউর রহমানকে কন্ডেম করলে তো বিএনপি অটোমেটিক ব্যাকফুটে যায়, এবং জামাতকে হাইলাইট করেছে। তার মানে এবারও যে আওয়ামী লীগকে বের করে দিয়েছি, বিএনপিকেও বের করে -2 দিয়ে এবার তারা এই ইউনূসের হাত ধরে জামাতকে ক্ষমতা আনতে চায়। সো এই মেজর ডালিমের এই সাক্ষাৎকার, এবং মোটামুটি সবই মিথ্যা কথা বলেছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন হলো, এটা কি রিয়েল না ডামি? এটা কি রিয়েল ডালিম? কারণ ডালিমের যে বয়স, সার্টিফিকেটের বয়স, সেটা হলো তার এখন বয়স সার্টিফিকেট অনুযায়ী 78, কিন্তু সে নিজে বলেছে তার বয়স 75। তারপরে তার মুক্তিযুদ্ধে তার ভূমিকাটা সাহসী ছিল। মেজর ফারুক, কর্নেল রশিদ, এরা কিন্তু পরে জয়েন করছে, একদম শেষে নভেম্বরের দিকে। সো বাট মেজর ডালিম শুরু থেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধে সে যে খেতাবটা পেয়েছিল বীরুত্তম, আমি শুনেছি যে তাকে কয়েকবার বীর প্রতীক বলা হয়েছে, এবং তিনি সেটার বিরোধিতা করেননি। তো বয়স মেলেনি, একটা লোক নিজের বয়সটা বলতে পারছে না, বলেছে নাকি 75, এবং আরো অনেক অসঙ্গতি তার কথায় নাকি আছে, যেটা প্রমাণ করে যে এই লোকটা আসলে ডালিম না। ডালিমের মতো দেখতে, বা কাউকে এনে পর্দার সামনে বলা হচ্ছে এই যে মেজর ডালিম। সো হু নোজ, ইট মে বি ডালিম, মে নট বি ডালিম। কিন্তু এইসব কুলাঙ্গার খুনি, এদের কথা শুনতে হবে সময় নষ্ট করে, তাও বোধহয় 1.5-2 ঘন্টার মতো একটা সাক্ষাৎকার, 2 ঘন্টা নষ্ট করে। কিছু লোক শুনবে, তাদের এটার স্ট্র্যাটেজি ঠিক করা, তাদের অনেক অনেক কারণে শুনবে, কিন্তু আমরা সবাই মিলে সবাই ঝাঁপিয়ে পড়ে শুনবো আমি সরি, আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম, আই ডোন্ট হ্যাভ দ্যাট মেন্টালিটি। সুতরাং
যারা আমার কথা শোনেন, পছন্দ করেন অপছন্দ করেন, তাদের কাছে আমার অ্যাটিটিউডটা জানাইলাম। এবং আমি বিশ্বাস করি যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন ধরেন অনেকগুলো রাস্তায় অনেক কুকুর থাকে, কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। তা আমি কি প্রত্যেকটা কুকুরকে ঢিল মারতে মারতে যাব? তাহলে তো আমি গন্তব্যে পৌঁছতে পারবো না। তো আমাদের চলার পথে এরকম অসংখ্য ডালিমের মতো কুলাঙ্গার কুত্তা, কুকুরের প্রতি সম্মান জানিয়ে, সরি, কারণ আমি কুকুর ভালোবাসি, হ্যাঁ, তো এইসব কুলাঙ্গার আমাদের পথে আসবে আর আমরা ঝাঁপায় পড়বো। দিস ইজ আনএক্সপেক্টেড এন্ড দিস ইজ দ্যাট ইজ নট মি। তো ডালিমের সাক্ষাৎকারের ডিটেলসে আমি যাইনি, কারণ আমি দেখি নাই, আমার রুচি হয় নাই। হ্যাঁ, এবং জাতির পিতার হত্যাকারীকে কোনোভাবেই সহ্য করা হবে না। এবং শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তারা এই পৃথিবীতে বেঁচে আছে। এই ঘটনা যদি ইসরায়েলের হইতো, তাহলে অনেক আগেই তারা পৃথিবী থেকে নৃশংস কায়দায় বিদায় নিত। এবং আজকে এ পর্যন্তই। কালকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসব, এবং সেটার জন্য আমি তথ্য উপাত্ত জোগাড় করছি। আপনারা জানেন যে এই মুহূর্তে বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করছেন, এবং তার সফরে খুব ইম্পর্টেন্ট কিছু আলোচনা নিয়ে কালকে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি কষ্ট স্বীকার করে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।